তারিখটি ছিল ৯ জানুয়ারি ২০২৬। জয়পুর রেস্ট হাউসে যখন এসে আমরা পৌঁছালাম তখন বাজে সকাল 11টা 30 মিনিট। আর্ট ক্যাম্প শুরু হবে ঠিক তার পরদিন অর্থাৎ 10ই জানুয়ারি থেকে। আমাদের যেহেতু দূর থেকে আসতে হয়েছে তাই আমরা একদিন আগে এসে এখানে পৌঁছেছি। যদিও আর্ট ক্যাম্পের সম্পূর্ণ ভিডিও আমি এর আগে দিয়েছি, এই ভিডিওটিতে আমি ক্যাম্প ছাড়াও অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিস বা আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম সেই সমস্ত বিষয়গুলিকে তুলে ধরতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করছি ভালো লাগবে। জয়পুর মেন ফরেস্টের স্টার্টিং পয়েন্ট বা শুরুতেই এই রেস্ট হাউসটি ছিল। আর এই ক্যাম্পটিতে আমাদের ছাত্রীরা বা আমাদের টোটাল টিম এসে প্রথম উপস্থিত হয়। চলো দেখি থাকার জন্য কি করেছে, দেখি দেখি দেখি। আমরাই প্রথম এসেছি। এই ভূতু আছে ওখানে, ভূতু। আরে ভূত আছে কিন্তু ওখানে, সাবধান। জায়গাটা তো ভালোই করেছে। জায়গাটা ভালোই, করেছে বলতে আমাদের থাকার জন্য ভালো জায়গা। হ্যাঁ, খুবই ভালো লাগবে। ওখানে পৌঁছে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম এবং তারপর আমরা বেরিয়ে পড়লাম বনলতার উদ্দেশ্যে। আমাকে ছবি তুলে দাও, যাইবো। হ্যাঁ দেবো, চলো ওইদিকে, চলো এখানে ওইদিকে ভালো জায়গা আছে। না, এই ঘরটা এখানে ফুল আর ঘর, এই জামা কাপড় রাখবো। জায়গাটির নাম বনলতা। জয়পুরের পর্যটকদের জন্য এই জায়গাটি খুবই আকর্ষণীয় একটি স্থান। বনলতার সম্পূর্ণ এরিয়াটি বেশ বড়, মাঝে মাঝে ফুলের চাষ করা হয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এরই মাঝে রেস্টুরেন্ট সহ বিভিন্ন হোটেল এর মধ্যে রয়েছে। বনলতায় আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। এটি সেই বিখ্যাত জঙ্গল যেটি জয়পুর এবং বিষ্ণুপুরের মাঝে অবস্থান করছে এবং এই জঙ্গলটির দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটারের কাছাকাছি। কথায় কথায় জানতে পারলাম এই জঙ্গলে হাতি দেখা যায় এবং তার সঙ্গে হরিণও কিন্তু মাঝে মধ্যে দেখা যায়। তবে জানিয়ে রাখা ভালো, এই রোডে সন্ধ্যার পর জয়পুর থেকে বিষ্ণুপুর বা বিষ্ণুপুর থেকে জয়পুরের কোনো পাবলিক বাস বা কোনো অটো টোটো আপনি পাবেন না। যাই হোক, আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুর রাসমঞ্চে। বলে রাখা ভালো, এটি 1600 খ্রিস্টাব্দের দিকে মল্লরাজা বীর হাম্বির নির্মাণ করেছিল। ল্যাটারাইট পাথরের তৈরি এটি একটি প্রাচীনতম নিদর্শন এখানকার, যেখানে অতীতে রাস উৎসবের সময় রাধাকৃষ্ণের বিগ্রহ এনে রাখা হতো। স্থাপত্যটি মল্ল রাজাদের বৈষ্ণব সংস্কৃতির প্রতীক এবং ল্যাটারাইট পাথর দিয়ে এটি তৈরি হলেও এর দেওয়ালে পোড়া মাটির সূক্ষ্ম কাজ দেখা যায়। রাসমঞ্চ দেখার পর এবার আমাদের গন্তব্য ছিল ছিন্নমস্তা মন্দির। এটি হলো ওখানকার বিখ্যাত ছিন্নমস্তা মন্দির। ছিন্নমস্তা মন্দিরের মাকে দর্শন করে আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্যামরায় মন্দির। মন্দিরটা কিন্তু দারুণ, দেখো অনেক পুরনো, কি জানি কিছু একটা মন্দির। আশপাশটাও খুব সুন্দর, উঁচু জায়গা। শ্যামরায় মন্দিরটি বিষ্ণুপুরের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। মল্ল শাসক রঘুনাথ সিংহ দ্বারা এটি নির্মিত। এই ভবনটি মধ্যযুগীয় বাঙালি শিল্প স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ। সম্পূর্ণরূপে মাটির ইট দিয়ে নির্মিত এবং পোড়া মাটির বা টেরাকোটা টাইলস দিয়ে এটি আবৃত। শ্যামরায় মন্দিরটি তার নকশা এবং নির্মাণ উভয় দিক থেকেই এক বিস্ময়।
মন্দিরটির ছাদের উপরে 5টি সুন্দর চূড়া রয়েছে, যা পঞ্চরত্ন নাম দিয়েছে। বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরের মতো এই মন্দিরটিও ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরের প্রতিটি দেওয়ালের অসাধারণ কারুকার্য চোখ জুড়িয়ে দেওয়ার মতো। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মন্দিরটি আমাদের কাছে অসাধারণ লেগেছে। পরবর্তী গন্তব্য ছিল বিষ্ণুপুরের রাধাশ্যাম মন্দির। জানিয়ে রাখা ভালো, মন্দিরটি 1758 সালে মল্ল রাজা চৈতন্য সিংহ নির্মিত একটি ঐতিহাসিক টেরাকোটা মন্দির। বিষ্ণুপুরে এত মন্দির থাকার কারণেই এই জায়গার নাম মন্দির নগরীও দেওয়া হয়েছে। যদিও একটু দেরি হওয়ার কারণে আমরা এই মন্দিরটিতে ঢুকতে পারিনি, বাইরে থেকেই আমাদেরকে দেখতে হয়েছিল। ওইটার কথাই তো বলছি, চলো চলো, ওটা বেশ ভালো লাগছে। ওটা লাল পাহাড়ি, হ্যাঁ। এটা কি যাওয়া যাবে তো নাকি? এই দাঁড়াও, আমি আগে চেক করে নিই। দাঁড়াও দেখি এটা আবার কি। আরে বাবা, এই এখান থেকে যাওয়া যাবে না গো। এটা এদিক থেকে রাস্তা নেই। কোথায়? এটা যাওয়া যাবে না। দাঁড়াও, আমি ছবিটাই তুলে নিয়ে আসি, দাঁড়াও। এই সবাই এসো না, সব জায়গায় এসো না, নোংরা রয়েছে, নোংরা। এসো না, এসো না, এসো না, চলো। এদিকে রাস্তা নেই, সব নোংরা। এই মন্দিরের ঠিক পাশেই ছিল জোড় বাংলা মন্দির। বলে রাখা ভালো, এটি দোচালা কুড়ে ঘরের মতো দেখতে একটি মন্দির, যা একসাথে জোড়া লাগিয়ে একটি বারান্দা ও গর্ভগৃহ তৈরি করে রেখেছে। মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারত ও কৃষ্ণলীলার সুনিপুণ টেরাকোটার চিত্র খোদাই করা রয়েছে। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI দ্বারা সংরক্ষিত একটি হেরিটেজ সাইট। বিষ্ণুপুরের এই মন্দিরটি পর্যটকদের কাছে বাংলার প্রাচীনতম সংস্কৃতির এক অনন্য নিদর্শন। দেখো, এটা বিষ্ণুপুরের মেন গেট, রাজাদের যে আর কি। বাহ, নিজের চোখে দেখবে। বাবা, এই লোক একা একা সাইকেল নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতি বেরিয়েছে ওইখানে তো বড়বাবু, ওই জন্যই এখানে দাঁড়িয়ে আছে ঠাই, চার দিয়ে শুধু ফোন করছে। আচ্ছা আচ্ছা, এখানে তো ওনাদের দায়িত্ব এটা। চারিদিকেই ঘন জঙ্গল, জনমানবহীন এই জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটি রাস্তা চলেছে। সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আশ্রমের দিকে, যেখানে আমাদেরকে রাতে থাকতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন দেবারতী কলাকেন্দ্রের হেড শিক্ষক শ্রী গণপতি পাল মহাশয়। রাত 10টার সময় আমরা আশ্রমে এসে পৌঁছাই। পরদিন খুব সকাল সকাল আমরা উঠে পড়ি এবং আশ্রমের ভিতরের দিকটি তোমাদেরকে দেখাতে চাইব। বাদিকের এই ভেতরের রুমগুলি ছিল মেয়েদের জন্য এবং ছেলেদের রুম ছিল উপরের দিকে। ও আচ্ছা আচ্ছা। জানিয়ে রাখি, ভিডিওটিতে এখন যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি সেই ব্যক্তি শ্রী গণপতি পাল মহাশয়, যে মানুষটার উদ্যোগে জয়পুরে এত বড় একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আর্টিস্ট এসেছেন, সঙ্গে বিদেশের আর্টিস্টও কিন্তু এই ক্যাম্পে ছিলেন। আর এবার আমাদেরকে বেরোতে হবে আর্ট ক্যাম্পের উদ্দেশ্যে, যে কারণে আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর আশ্রমের বাইরের দিকটাও ঠিক কেমন সেটাও তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সব ভিডিওগুলোই দেখি, ভালো, দারুণ, বুঝলে? তুমি আমাকে তুমি বলবে, একই বয়স আমরা, কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, তুমি না বললে আমি বেশ ভালো কথা বলতে পারছি। চলো চলো। আর্ট ক্যাম্পে যাওয়ার আগে গণপতিবাবু আমাদেরকে নিয়ে গেছিলেন পাশেই
সমুদ্র বাঁধ বলে একটা জায়গা রয়েছে সেই জায়গাটিতে। আর গণপতিবাবু সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে। অসাধারণ একজন মানুষ। কলকাতা চারুকলাতে সেই একবার পরিচয় হয়েছে, কিন্তু তারপর আমাদের এই যাওয়া ওখানে কিন্তু তিনি কোনোভাবেই আমাদেরকে এটা বুঝতে দেননি যে আমরা হয়তো একবার পরিচয় হয়েছে আমাদের সঙ্গে। একেবারে সম্পূর্ণ ফ্যামিলির মতো করে আমাদের সঙ্গে তিনি ব্যবহার করেছেন। আর তাই বুঝলাম যে জয়পুরে এত বড় একটা আর্ট ক্যাম্প তিনি কিভাবে আয়োজন করতে পেরেছেন, যেখানে বিদেশ থেকেও পর্যন্ত আর্টিস্ট এসেছেন শুধুমাত্র আন্তরিকতা এবং ভালোবাসার টানে। যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি সমুদ্র বাঁধ দেখতে। যদিও গণপতিদা আমাদেরকে এই বাঁধটি দেখানোর জন্য নিয়ে এসেছিল। সমুদ্র প্রথমে তো আমি শুনে ভাবলাম এখানে আবার সমুদ্র কোথায়, তখন বললেন যে এটা সমুদ্র বাঁধ এখানকার নাম। যাই হোক, তো অসাধারণ লাগলো এই বিষয়টিও। তো এখান থেকে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের আর্ট ক্যাম্পের দিকে। এবং যেতে যেতে একটি অদ্ভুত ঘটনা, যে সামনে একজন রাস্তার মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং কারণ জিজ্ঞেস করতেই বললেন যে এখানে হরিং রয়েছে। মাঝখানে দাঁড়িয়েছে হরিণ কই দেখছ? কোথায় 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 কোথায়? এই যে নামো 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 নামো, এইবার তো দেখলে না কোথায় পালিয়ে গেল রে? নিমেষে হা হয়ে গেল। হরিং হরিং কোথায়? ফেলে না, আসেনি। আর আসলে ক্যামেরাতে ওই যে, ওই যে ওই যে ওই যে আরে ওই যে ওই যে, ঠিক আছে, আস্তে 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 দরজাটা খুলি। এই বুঝতে যেমন না পারি পালাচ্ছে চলো পালিয়েছে, যা। একটু খট করে আসবে তুই পালিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। হরিণ, হ্যাঁ হরিণ। এদিকটা দিয়ে এলো কি ছুটে? না না, এদিকে ভেতরে ঢুকে গেছে। যাই হোক, আমরা এসে পৌঁছালাম আর্ট ক্যাম্পে। এবং এখানে যেহেতু আমি প্রথম ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেখানে কেমন কি পরিবেশ ছিল, তো আমি এই ভিডিওটিতে জাস্ট সামান্য একটুখানি দেখাতে চাইবো। এক এক করে ছাত্রছাত্রীরা আসতে শুরু করেছে এবং বিভিন্ন আর্টিস্ট যারা আছেন তারাও কিন্তু আসতে শুরু করেছে। আমাদের জন্য দ্বিতীয় দিন হলেও আর্ট ক্যাম্পের জন্য এটি প্রথম দিন ছিল। এবং এখানে জাস্ট সবে ছাত্রছাত্রী এবং বিভিন্ন আর্টিস্ট যারা এবং অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু এক এক করে আসতে শুরু করেছে। তো এভাবেই সারাদিন ছবি আঁকাআঁকি চলে এবং সেখানে অ্যাক্রিলিক থেকে শুরু করে ওয়াটার কালার, প্যাস্টেল কালার, কাঠের উপরে কাজ, বিভিন্ন রকমের কাজ হয়। শেষে হয় সন্ধ্যা এবং শুরু হয় ক্যাম্প ফায়ার। এইগুলোর কোনো বই ছাড়বো না। সবাই হাই করে দাও। তাই যাতে এই ছবিগুলো সমস্ত ছেলেমেয়েরা পাক এবং সেটা থেকে তারা আঁকতে পারে। এর থেকে আর বেশি কিছু বলবার মতন অবস্থা নেই। আর আমি গণপতি চাই আরো দীর্ঘ, আমি হাই করে দিই এবার। এবং আপনাদের আশীর্বাদ থাকবে যাতে ও আরো ভালো জায়গায় পৌঁছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি বক্তব্য রাখতে পারি না, আমি জানি না কি বলেছি। যদি কিছু ভুল বলে তোমার একদিন দেখবে যে তোমারও নিজের স্বয়ংক্রিয় একটা স্টাইল এসে গেছে, যেটাতে তুমি আজকে যেরকম সবাই দেখতো, সবাই ছবিগুলো আঁকছে আলাদা আলাদা, সবাই ভিন্ন ভিন্ন। তার মধ্যে যারা সিনিয়র আর্টিস্ট তারা কি কেউ মোবাইল ব্যবহার করছে, কেউ না, সব নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে করছে।
এভাবেই ক্যাম্পের শেষ দিনে আমরা পৌঁছে গেলাম এবং বিভিন্ন বড় বড় আর্টিস্টদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলাম, আমাদের ছাত্রছাত্রীদের বিশেষ করে। এছাড়া ছাত্রছাত্রীরা পেল বিষ্ণুপুরের পোড়ামাটির বিখ্যাত মেমেন্টো এবং তার সঙ্গে সার্টিফিকেট। এই শিল্পমেলায় যে সমস্ত শিক্ষার্থী সহ শিল্পী বন্ধুরা এসেছিলেন তাদের কাছে এটি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যেগুলি হয়তো সহজে একেবারেই ভোলার নয়। ওনার কথাগুলো সত্যি আমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের শোনার মতন। উনি এত সুন্দর, আমরা দুজনে একসাথে কলকাতায় চারুকলা প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিলাম এবং আমরা ওখান থেকে যা কিছু শিখেছি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সেটা বিলিয়ে দিই এবং সেগুলো অভিভাবকদের জন্য। তো উনি কিন্তু সেই কাজটা খুব সুন্দরভাবে করছেন। ওনার যে ফেসবুক পেজ আছে ওই পেজেতে আমি বলবো প্রত্যেকটি ছাত্রছাত্রী এবং অভিভাবককে দেখার জন্য। উনি যে কথাগুলো বলেন সেগুলো আমাদের চারুকলা থেকে প্রশিক্ষণ নিয়ে আসা সেই কথাগুলি উনি সুন্দরভাবে উপস্থাপন করেন। আমি এখানে ওনার কাছে দু চার কথা শুনতে চাইব। থ্যাংক ইউ। আমাদের গণপতি স্যার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ যে এখানে কিছু আমাকে বলতে দিয়েছে। আমি এসছি বারাসাত থেকে, আমাদের কিছু ছাত্রছাত্রী রয়েছে আমার সঙ্গে। তো সত্যি কথা বলতে এত সুন্দর একটা প্রোগ্রাম, যারা শিল্পী প্রেমী মানুষ তাদের প্রত্যেকেরই এই ধরনের উৎসবগুলিতে আসা উচিত। বিশেষ করে আমরা দেখেছি আমাদের যারা অভিভাবক আছেন অনেক সময় তারা দূরে ছাড়তে চান না। আমারও কিছু ছাত্রছাত্রী যারা বারাসাত থেকে এত দূরে আসা, মানে তাদেরকে কোনো না কোনো কারণে তারা আসতে পারেনি বা ছাড়তে হয়তো কোনো না কোনোভাবে ভয় পেয়েছে। বাট যারা এসছে তারা খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিত যে এরকম একটা অনুষ্ঠানে তারা যোগ দিতে পেরে। তো আমি গণপতিবাবু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আবারও, যে এত সুন্দর একটা প্রোগ্রাম যেখানে সার্বিকভাবে সমস্ত বিভিন্ন রাজ্য থেকে এখানে যেখানে ছাত্রছাত্রীরা এসছে, তো তারা সবাই দারুণ কিছু এখান থেকে নিতে পেরেছে, দারুণ কিছু শিখতে পেরেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। প্রোগ্রাম শেষ হলো। সেদিন রাতে বনলতায় আমরা অনেকক্ষণ সময় কাটালাম। পরদিন বিষ্ণুপুর থেকে দুপুর 1:50 ফেরার বাস রয়েছে আমাদের। আবার ডিসাইড করলাম সকালবেলায় আমরা এখান থেকে দূরে কোথাও ঘুরতে যাব। তাই ওই দিন রাতে আশ্রমে ফিরে আমি একটি গাড়ি ঠিক করলাম যাতে করে ওদেরকে নিয়ে যাওয়া যায়। ফেরার দিন সকাল ঠিক 8টার সময় আমরা বেরিয়ে পড়লাম পাঁচমোড়া গ্রামের উদ্দেশ্যে। যে জায়গাটিতে আমরা ছিলাম সেখান থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এই স্থানটি। এটি পাঁচমোড়া গ্রাম এবং এখানকার বিখ্যাত মন্দির এটি। এই মন্দিরটিতে কৃষ্ণ এবং কালী দুই ভগবানই বিরাজমান, যার ফলে এটিকে দ্বিতীয় বৃন্দাবনও বলা হয়ে থাকে। এবার আমাদের ফিরতে হবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে, না হলে আমরা বাস পাবো না। সেই অনুযায়ী আমরা ওখান থেকে ফিরে চললাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে বাস ধরার জন্য। ক্যাম্প তো শেষ হলো, কিন্তু তার রেশ বহুদিন পর্যন্ত আমাদের মনে থেকে যাবে। এটি হয়তো শুধু একটি আর্ট ক্যাম্প ছিল না, তার থেকে হয়তো অনেক বেশি কিছুই ছিল। আমরা অপেক্ষা করব পরবর্তী ক্যাম্পের জন্য। সবাই ভালো থাকবেন।